আমেরিকার ডিপ স্টেটের গোপন কার্যকলাপ শিরোনামটা শুনলেই কেমন যেন একটা রহস্য, একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাই না? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে ডুব দিই আর দেখি এর পেছনের ধারণাগুলো আসলে কি। কিন্তু এই যে এত ভারী ভারী শব্দ, ডিপ স্টেট, গোপন কার্যকলাপ, এগুলোর আসল মানেটা কি? ডিপ স্টেট বলতে ঠিক কি বোঝানো হয়, আর কাদের কথাই বা বলা হচ্ছে? চলুন তো একটু ভেঙে দেখা যাক। তো এই পুরো ব্যাপারটাকে ঠিকমতো বুঝতে হলে সবচেয়ে পেহলে যা করতে হবে তা হল শিরোনামটাকে একটু ব্যবচ্ছেদ করা। এতে পুরো ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। শিরোনামটা ভাঙলে আমরা পাই তিনটা জিনিস: আমেরিকা, তারপর আসছে ডিপ স্টেট, আর সবশেষে গোপন কার্যকলাপ। এখন এই তিনটের মধ্যে সবচেয়ে রহস্যময় আর গুরুত্বপূর্ণ হলো কিন্তু ওই ডিপ স্টেট শব্দটা। তো চলুন শুরুটা ওটা দিয়েই করা যাক। আচ্ছা, এই যে আমরা ডিপ স্টেট করছি, আসলে জিনিসটা কি? এর সংজ্ঞাটাই বা কি? সহজ কথায় বলতে গেলে ডিপ স্টেট হলো একটা থিওরি, একটা ধারণা। এই ধারণা অনুযায়ী সরকারের ভেতরেই এমন কিছু প্রভাবশালী লোক আছেন, আমলা হতে পারেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হতে পারেন, যারা কিন্তু ভোটে নির্বাচিত হন না। আর মনে করা হয় যে সরকার বদলে গেলেও, মানে ধরুন প্রেসিডেন্ট বদলে গেলেও, এরা নিজেদের মতো করে নিজেদের এজেন্ডা নিয়ে কাজ চালিয়ে যান। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই শব্দটার জন্ম কিন্তু আমেরিকাতে হয়নি, হয়েছে তুরস্কে, ওখানকার রাজনীতি থেকে। ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে যদি আমরা দুটো জিনিসকে পাশাপাশি রাখি। একদিকে দেখুন, আছে আমাদের সবার চেনা সরকার ব্যবস্থা, যেখানে নেতারা ভোটে জেতেন, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয়, আর তাদের ক্ষমতাটাও কিন্তু চিরস্থায়ী নয়। আর ঠিক তার উল্টো দিকে এই ডিপ স্টেট তত্ত্বে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এমন কিছু আমলাদের কথা যাদের কেউ চেনেন না, তাদের কোনো জবাবদিহি নেই, কিন্তু তাদের প্রভাবটা কিন্তু পার্মানেন্ট। কেন? কারণটা সহজ। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই কর্মকর্তারা বছরের পর বছর ধরে নিজেদের জায়গায় থেকে যান। এক কথায় বলতে গেলে এই শব্দটি একটি গোপন, স্থায়ী সরকারের ইঙ্গিত দেয়। মানে পর্দার আড়ালে আরেকটা সরকার চলছে, একটা শ্যাডো গভর্নমেন্ট, যা হয়তো আমাদের নির্বাচিত সরকারের পাশাপাশি কাজ করছে, আবার কখনো হয়তো তার বিরুদ্ধেও। ওকে, ডিপ স্টেট কি তা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু এদের সেই গোপন কার্যকলাপগুলো কি? মানে ঠিক কী ধরনের কাজ এরা করে বলে মনে করা হয়? চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। এই তত্ত্বের সমর্থকদের মধ্যে এদের কাজগুলোর মধ্যে আছে, যেমন ধরুন আড়াল থেকে দেশের ভেতরের বা বাইরের পলিসিকে প্রভাবিত করা, গোয়েন্দা সংস্থাগুলোর পাওয়া তথ্যকে নিজেদের মতো করে ব্যবহার করা, এমনকি জনমত তৈরি করার জন্য মিডিয়াতে তথ্য ফাঁস করে দেওয়া। একটা ক্লাসিক উদাহরণ হল ওয়াটারগেট কেলেঙ্কারি। সেখানে ডিপ থ্রোট নামে এফবিআইয়ের এক বড় কর্মকর্তাই কিন্তু তথ্য ফাঁস করেছিলেন। আবার খুব রিসেন্ট সময়েও কিন্তু অভিযোগ উঠেছে যে গোয়েন্দা সংস্থাগুলো সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে তথ্য লিক করছে। আর এই ধরনের ঘটনাগুলোকেই ডিপ স্টেটের কাজ বলে দাবি করা হয়। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, এই ধারণাটা এত জনপ্রিয় কেন? কেন মানুষ এটা নিয়ে এত কথা বলে, বিশেষ করে যখন দেশে কোনো রাজনৈতিক ঝামেলা চলে? এর পেছনে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং কারণ আছে। ব্যাপারটা ছড়ায় অনেকটা এইভাবে। ধরুন দেশে ওয়াটারগেটের মতো একটা বিশাল জটিল ঘটনা ঘটল, তখন সাধারণ মানুষ কি চায়? একটা সহজ ব্যাখ্যা চায়, তাই না? ডিপ স্টেটের ধারণাটা ঠিক সেই সহজ ব্যাখ্যাটা দেয়। সব দোষ চাপানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা পাওয়া যায়। আর ব্যাপারটা আরও বেশি কাজ করে যখন দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের ভরসা এমনিতেই কম থাকে। তখন এই ধরনের তত্ত্বগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। এই তত্ত্বটা সত্যি নাকি মিথ্যে সেই বিচার করা কিন্তু আমাদের এই আলোচনার উদ্দেশ্য না। আসল পয়েন্টটা হলো, এখনকার রাজনৈতিক তর্কবিতর্কগুলো যদি ঠিকমতো বুঝতে হয়, তাহলে এই ডিপ স্টেট শব্দটা কি আর এর প্রভাব কতটা, সেটা জানাটা খুব জরুরি। তো সব মিলিয়ে আমরা এসে পৌঁছালাম একেবারে মূল একটা প্রশ্নে, যে প্রশ্নটা এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে, আর সেটা হলো ক্ষমতার প্রশ্ন। একটা আধুনিক দেশে আসল ক্ষমতাটা আসলে কার হাতে থাকে? যারা জনগণের ভোটে জিতে আসেন তাদের হাতে, নাকি সেই সব পার্মানেন্ট কর্মকর্তা, সেই আমলা বা গোয়েন্দাদের হাতে, যারা দশকের পর দশক ধরে ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়ান? আমরা এতক্ষণ যে ঘটনাগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু এই প্রশ্নটাকেই আরও বেশি ঘোরালো করে তোলে। আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু ডিপ স্টেট নিয়ে বিতর্কটাকে আজও টিকিয়ে রেখেছে আর আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে।